আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আইনে অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, ফ্যামিলি ম্যাটার এবং বেনিফিট ম্যাটার সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাহলে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারবো এবং আমরা উত্তর দিতে পারবো। শ্রী দর্শক, বরাবরের মতো আমি কিছু আপডেট দিয়ে থাকি, সেই আপডেটের উপরে আমি এখন আলোকপাত করব। তবে কল যখনই আসবে, কলের প্রায়োরিটি আমি কল নেব এবং কলের ফাঁকে ফাঁকে যখন আমি কল থাকবে না তখন আমি আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেব। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে স্পন্সর লাইসেন্স, যারা যেসব এমপ্লয়ীদের স্পন্সর লাইসেন্স থাকে তারাই একমাত্র ওভারসিজ ওয়ার্কার যারা আছে তাদেরকে তারা স্পন্সর করে ইউকেতে আনতে পারে, কিংবা ইউকেতে যারা আছে তারা সুইচ করে স্কিল ওয়ার্কারে যেতে পারে। তো এই স্পন্সর লাইসেন্সে যখন এই হোম অফিস দিয়ে থাকে তখন কিন্তু একটা এগ্রিমেন্ট হয় ইন বিটুইন স্পন্সর লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ারের সঙ্গে আর হোম অফিসের সঙ্গে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিছু কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্সগুলো তাদেরকে অবশ্যই মেনে চলতে হয়। যদি তারা সেই কমপ্লায়েন্স মেনে চলতে যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের লাইসেন্স সাসপেন্ড হতে পারে অথবা রিভোক হতে পারে। তো এই ব্যাপারে একটি ডেটা রিসেন্টলি হোম অফিস পাবলিশ করেছে এবং সেখানে দেখা গেছে প্রায় 1948 স্পন্সর লাইসেন্স এটি রিভোকড হয়েছে। এবং এই রিভোক হওয়ার কারণ হিসাবে সেই যে নিউজ সেখানে বলা হয়েছে যে এই ইমিগ্রেশন সিস্টেমটাকে মিসইউজ করা হয়েছে এবং অনেক যে এমপ্লয়ি যারা এসেছে তাদেরকে আন্ডার পেমেন্ট করা হয়েছে, তাদেরকে তাদের যে আওয়ার্স ছিল কস্ট অনুযায়ী সেই আওয়ার্স তাদেরকে দেওয়া হয়নি, কিংবা তাদের যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। এবং এই ধরনের এবং এই যে স্কিল ওয়ার্কারের যে রুটটা, এটি ওভারসিজ যেসব ওয়ার্কারদেরকে আনা হয়েছে এটা ছিল মূলত তাদেরকে ইউকেতে এই স্কিল ওয়ার্কারের মাধ্যমে তাদেরকে এনে তাদেরকে অ্যাবেন্ডন করে দেওয়া, এবং তারা যারা এসেছিল তারা বিভিন্নভাবে এক্সপ্লয়টেশনের শিকার, মডার্ন স্লেভারির শিকার, এবং তাদের মানবতার জীবন, কখনো কেউ তাদের 60 লেটার পেয়েছে, কেউ কখনো কোনো এমপ্লয়ার তাদের ভিসা স্টেট কার্ডেল করায় দিয়েছে এই বলে যে সে কখনো রিপোর্ট করেনি অথচ সে রিপোর্ট করেছিল। এই ধরনের যে সব মিসইউজ অফ ইমিগ্রেশন সিস্টেম, সেই কারণেই মূলত এই যে স্পন্সর লাইসেন্স যেটা আমি বলেছি 1948 এটা ক্যান্সেল কিংবা রিভোকড হয়ে গেছে। এটা সব থেকে বেশি হাইয়েস্ট, এবং এটা ছিল জুন 2024 থেকে জুন 2025 পর্যন্ত। এর আগের বছরে কিন্তু মাত্র 937 স্পন্সর লাইসেন্স রিভোকড হয়ে গিয়েছিল। কিন্তু এই লাস্ট 12 মান্থে যেটা আমি বলেছি যে জুন 2024 থেকে জুন 2025 পর্যন্ত সবথেকে বেশি পরিমাণ এই স্পন্সর লাইসেন্স কিন্তু রিভোক হয়ে গেছে। তো স্পন্সর লাইসেন্স যদি আপনারা টিকিয়ে রাখতে চান এবং আপনাদের এটা যদি রিভোক না হয় সেক্ষেত্রে অবশ্যই এইচআর কমপ্লায়েন্স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। এবং সেই এইচআর কমপ্লায়েন্স কিন্তু অনেক বিষয় রয়েছে, যেরকমের তাদের ক্লক ইন ক্লক আউট, কত ঘন্টা কাজ করলো, তাদের জব ডেসক্রিপশন কী ছিল, তারপরে তারা ঠিকমতো স্যালারি দেওয়া হয়েছে কিনা, তাদের পেনশনের ব্যাপারে যেটা আইন বলে সেটা করা হয়েছে কিনা, তারপরে তাদের যে একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কিনা, তাদের বেতন
ব্যাংক ট্রান্সফারের মধ্যে দেওয়া হয়েছে কিনা, এই ধরনের যেসব ইস্যুগুলো আছে যেটি মূলত এই তাদের এই এগ্রিমেন্টের ভিতরে আছে হোম অফিস এবং ওই স্পন্সর লাইসেন্স এমপ্লয়ার, তারা কিন্তু সেগুলো কমপ্লায়েন্স করতে হবে। সেটা যদি কেউ না করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তারা অডিটে আসতে পারে এবং অডিটে আসার পরে তারা লাইসেন্সটা সাসপেন্ড করতে পারে অথবা লাইসেন্সটা তারা রিভোক করে দিতে পারে। তো হ্যাঁ, কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্লিজ আপনি বলুন। আপনি স্টুডিওতে ব্যারিস্টার এম কিউ হাসানের সঙ্গে কথা বলছেন। আপনার প্রশ্নটা করুন প্লিজ। শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা করেন। আপনি শুনতে পান আমাকে? আমার নাম ইসমাইল আলী, আমি বেলজিয়াম থেকে ভাই ফোন করছি একটা আইন বিষয়ে জানার জন্য। জি, বলুন বলুন। জি, এখন আমার হইল মানে ইউরোপিয়ান পাসপোর্ট, আমার ন্যাশনালিটি ইউরোপীয় নেদারল্যান্ডসের, কিন্তু রেসিডেন্ট আমার বেলজিয়াম। আমি বেলজিয়ামে আছি ধরেন 20-22 বছর হয়ে গেছে। এখন জানতে চাচ্ছিলাম যে যদি আমি ইউরোপে আসি বা কোনো জব পাই তাহলে কি আমি থাকতে পারবো কিংবা থাকতে পারবো না? জব পেলে হবে না, একমাত্র স্কিল ওয়ার্কারে যদি আপনি আসতে পারেন, যেটা আপনাকে এমপ্লয়ার স্পন্সর করবে এবং স্পন্সর আপনাকে কজ দেবে এবং সেই কজ ইস্যুর পরে যদি আপনি এন্ট্রি ক্লিয়ারেন্স পান তাহলে আপনি ইউকেতে আসতে পারবেন এবং জব করতে পারবেন। তাছাড়া আপনি এখানে এসে আপনি 6 মাস থাকতে পারবেন না, যে ভিজিটর হিসাবে আপনি জব করতে পারবেন না। কিন্তু আপনি যদি স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কোনো এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে, যেটাকে কস বলা হয়, ঠিক আছে, সার্টিফিকেট অফ স্পন্সরশিপ বলা হয়, সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেটার মাধ্যমে আপনি স্কিল ওয়ার্কারের ভিসা নিয়ে লিভ টু এন্টার বলা হয়, সেটা করলে আপনি এখানে আসতে পারবেন। তাছাড়া বেলজিয়াম ন্যাশনাল হিসাবে এখানে আপনি ভিজিটর হিসাবে 6 মাসের জন্য আসতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না এবং 6 মাসের ভিতরে আপনাকে আবার বেলজিয়ামে চলে যেতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ কলার। তো আমি নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন, ওই 7 ইয়ার্স আইএলআর অ্যাপ্লিকেশন করলে, প্রায়োরিটি সার্ভিসে করলে এটা কি ভালো হবে না? প্রশ্নটা কি 7 ইয়ার্স কি বললেন? 7 ইয়ার্স ইনডিফিনিটলি কি বাচ্চার জন্য? 7 ইয়ার্স? জি জি। বাচ্চার জন্ম এখানে? জি জি। ওকে, আপনি তো রুলসটা জানেন। যদি কোনো বাচ্চা এদেশে জন্মগ্রহণ করে, ঠিক আছে, জন্মগ্রহণ করার পরে যারা ওভারসিজ থেকে এসেছে তাদের কথা আমি বলছি, তো যেসব পিতামাতা ওভারসিজ থেকে আসার পরে তাদের কোনো বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যদি কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স এদেশে ইউকেতে থাকে, তখন সে কোয়ালিফাই করবে ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। তো যখন সে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন তার যে প্যারেন্টস থাকবে সে প্যারেন্টসও অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটা হচ্ছে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের জন্য। তো বাচ্চাকে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে দিয়ে দেওয়া হবে। আর যে থাকবে এই কী বলে ওর নাম, আপনার যে প্যারেন্টস থাকবে তারা 10 ইয়ার্স লফুল 10 ইয়ার্স যে রুট টু সেটেলমেন্ট আছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং 2.5 ইয়ার্স তাকে লিভ টু রিমেন দেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে, প্রায়োরিটি সার্ভিস করা কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই করা ঠিক হবে যদি থাকে। কারণ আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন, করার পরে যখন আপনি পেমেন্ট দিতে যাবেন, তখন পেমেন্ট দিতে যাওয়ার সময় আপনি দেখবেন যে সেখানে এই প্রায়োরিটি সার্ভিসের কোনো অপশন আছে কিনা। সব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রায়োরিটি সার্ভিস থাকে না এবং সেটা জানা যাবে যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, করার পরে যখন আপনি অ্যাট দ্য এন্ড যখন আপনি পেমেন্টের অপশনে যাবেন তখন। আর যদি আপনার অপশন থাকে যে প্রায়োরিটি সার্ভিস, তাহলে এই বাচ্চার জন্য আপনি ইনডিফিনিট লিভ টু রিমেনের যে অ্যাপ্লিকেশন, সেটা প্রায়োরিটি সার্ভিস থাকলে আপনি নিতে পারেন। এটা কিন্তু দুইটা আছে, একটা 500 আর একটা হচ্ছে 1000 পাউন্ড। 500-এর জন্য একটা সার্টেন আপনার 2 সপ্তাহের ভিতরে হয়তো ওরা ডিসিশন দেবে, আর যেটা 1000 পাউন্ড সুপার প্রায়োরিটি, এটা আপনাকে 48 ঘন্টার ভিতরে ডিসিশন দেবে। কিন্তু এটারও অনেক সময় এক্সেপশন থাকে। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কলার, আপনাকে কল করার জন্য ধন্যবাদ। নেক্সট কলার।
তাহলে আমি এসেছি, কলার আসছে, আমি কল নেই। আসসালামু আলাইকুম। জি আপনার জি বলুন। আপনি কি ভিসায় আছেন? আমি তো ব্রিটিশ। ব্রিটিশ সিটিজেনদের জন্য কোনো লিমিটেশন নাই, আপনি যতদিন খুশি ততদিন আপনি বাংলাদেশে যে থাকতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়ার কল। তো শুধু দর্শক, আমি স্পন্সর লাইসেন্সের উপরে আপডেট দিয়েছিলাম। এখন আরেকটি বিষয় আমি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে অনেকে ইউকেতে আসার পরে তারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে হোক, তারা অনেক সময় ওভারস্টে হয়ে যায়। তো এই ওভারস্টের যে কনসিকুয়েন্স আছে, সেই কনসিকুয়েন্সগুলো নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে যে কেউ স্টুডেন্ট ভিসা আসুক, কিংবা স্কিল ওয়ার্কারে আসুক, কিংবা স্পাউস ভিসায় আসুক, যে কোনো ভিসায় যদি আসার পরে দেখা গেলো যে তার চিন্তা করেছিল যে সে, যেরকম একজন স্টুডেন্ট, সে এসেছিল 3 বছরের ভিসা নিয়ে, আসার পরে সে চেষ্টা করেছিল, সে পিএইচডব্লিউতে গেছে, যাওয়ার পরে সে চেষ্টা করেছিল যে আবার একটা এক্সটেনশন কিংবা লিভ টু রিমেন কীভাবে নেওয়া যায়। সেক্ষেত্রে দেখা গেলো যে সে লিভ টু রিমেন কিংবা এক্সটেনশনের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন সে করতে পারে নাই, তখন সে ওভারস্টে গেল। এই ওভারস্টে হলে কিন্তু অনেক কনসিকুয়েন্স তাকে ভোগ করতে হবে ইন ফিউচার অ্যাপ্লিকেশনের উপরে। তো সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে আসি, যদি 30 ডেজের ভিতরে যদি কেউ ওভারস্টে করে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার যদি আবার নতুন কোনো অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন কিন্তু যে ম্যান্ডেটরি রিফিউজাল সেটার ভিতরে কিন্তু পড়বেন না। দ্যাট মিনস 30 ডেজের ভিতরে কেউ যদি ইউকে ত্যাগ করে চলে যায় এবং যদি আবার ফিরে আসার জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করে, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ম্যান্ডেটরি রিফিউজালের ভিতরে, যেটা জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল, সেটার ভিতরে পড়বে না। দ্যাট মিনস 30 ডেজের ভিতরে। কিন্তু কেউ যদি 30 ডেজের বেশি কেউ যদি ওভারস্টে করে, এবং সেই ক্ষেত্রে যদি তার এই কি বলে সরকারি খরচে যদি কেউ যায় এই 30 ডেজের পরে, এবং পরবর্তীতে যদি সে অ্যাপ্লিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যানের একটা ডিউরেশন আছে, পিরিয়ড আছে। সেই ব্যানের ডিউরেশনটা হচ্ছে 1 বছর। এবং এখানে যদি রিমুভাল ডাইরেকশন, যদি তাকে নোটিশ অফ ইন্টেনশন টু রিমুভাল, এই নোটিশটা যদি দেওয়া হয়, তাহলে এখানে 1 বছর হয়ে যাবে। কেউ যদি 6 মাসের উপরে যদি এই আপনার ওভারস্টে করে এবং তাকে যদি নোটিশ দেওয়া হয় রিমুভালের, তাহলে কিন্তু তাকে 2 বছর তাকে কিন্তু ব্যান হিসাবে থাকতে হবে। সে কিন্তু আর নতুন কোনো অ্যাপ্লিকেশন যদি 2 বছরে করে, তাহলে কিন্তু এটা আপনার যেটাকে বলা হয়ে থাকে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজালের ভিতর পড়বে এবং ম্যান্ডেটরি রিফিউজালের ভিতর পড়বে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে অনেক সময় আমরা ভিজিটার অ্যাপ্লিকেশন করে থাকি, কিংবা কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে থাকি, কিংবা যে কোনো অ্যাপ্লিকেশন করে থাকি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই তারা বাংলাদেশি যে কোনো এজেন্টকে ইউজ করে, কিংবা বাংলাদেশি কোনো আত্মীয়স্বজনকে ইউজ করে। এবং অনেক সময় আমরা দেখেছি যে কোনো ইনফরমেশন তারা ইনকারেক্ট দিয়েছে, এবং ওই ইনকারেক্ট যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি একটু বলি, যদি একজন ভিজিটার এসে অ্যাপ্লিকেশন করেছে এবং তার একজন আত্মীয় কিংবা বাংলাদেশ থেকে, কিংবা কোনো কোয়ালিফাইড সলিসিটার না, কিংবা কোনো এক্সপিরিয়েন্স কোনো লয়ার না, কেউ অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেলো যে অনেকগুলো কোশ্চেন থাকে, যে কখনো কি সে ইউকেতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এবং কখনো সে রিফিউজ হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে সত্য যে ঘটনা, যে ওই অ্যাপ্লিক্যান্ট প্রিভিয়াসলি ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং সেটা রিফিউজ হয়েছিল। এখন যখন অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, তখন কিন্তু সেখানে নো বলা হয়েছে, কিন্তু বলা হয়নি যে ইয়েস, previously he was refused his visitor visa last 2 years এর আগে, অথবা whatever it is। এখন দেখা যাচ্ছে যে এই যে ছোট্ট একটা ইনকারেক্ট ইনফরমেশন, এটাই কারণে ওই অ্যাপ্লিকেশন তো রিফিউজ হবে,
এবং এটাকে ডিসিপশনের ভিতরে ফেলা হবে এবং এই যে অ্যাপ্লিকেন্ট সে কিন্তু 10 ইয়ার্সের ব্যান হয়ে যাবে, 10 ইয়ার্সের ব্যান হয়ে যাবে। অতএব এটা বলার কারণ হচ্ছে যে এই বিষয়টি আমি শেয়ার করার কারণ যেটা আমি বলছি যে এখন কিন্তু এই ধরনের অ্যাডভাইস নিতে আমার কাছে আসছে অনেকেই, এবং সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি বাংলাদেশ থেকে তারা আত্মীয়স্বজন কিংবা যে কোনো কোয়ালিফাইড পিপুল না, এক্সপিরিয়েন্স নাই, তো তারা এই ধরনের অ্যাপ্লিকেশন করেছে এবং এই একটি ছোট্ট প্রশ্নের আনসার ইনকারেক্ট হওয়ার পরিপ্রেক্ষিতে এটা ডিসিপশনের ভিতরে পড়েছে এবং এই ডিসিপশনের কনসিকুয়েন্স হচ্ছে যে তাকে 10 ইয়ার্স ব্যান করে দেওয়া আছে। 10 ইয়ার্সের ভিতরে যে কোনো অ্যাপ্লিকেশন সেটা রিফিউজ হবে বিকজ অফ দ্য যে জেনারেল গ্রাউন্ডস অফ রিফিউজাল যেটা আছে, যেটাকে স্যাটিসফাই করতে হয়, যেটা ম্যান্ডেটরি রিফিউজালের ভিতর পড়বে, সেই ম্যান্ডেটরি রিফিউজালের ভিতর পড়ার পরিপ্রেক্ষিতে অটোমেটিক্যালি তারা ওই অ্যাপ্লিকেশনের মেরিটে যাবে না, স্ট্রেট ওয়ে ওই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেবে। অতএব এটা আমি শেয়ার করার কারণ হচ্ছে যে আপনারা কখনোই যে বাংলাদেশি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা যারা ওই এজেন্ট দিয়ে আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন করবেন না। আমি জানি যে ইউকেতে হলে হয়তো আপনাদেরকে পাউন্ডে আপনাদেরকে ফিস দেওয়া লাগে, আর বাংলাদেশে হলে হয়তো টাকায় কিছু পয়সা দিলে তারা করে দেয়। তো ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে আপনাদের ওই 10 ইয়ার্স ব্যানের ভিতরে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি ইউকে থেকে যদি পাউন্ডে ফিস দেন এবং যদি এক্সপিরিয়েন্স কোনো প্র্যাকটিসিং সলিসিটার দিয়ে যদি আপনি কাজটা করান তাহলে কিন্তু এই মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবেন না। অতএব আমার ইনকনক্লুশন আমি এটাই বলবো যে সেটা আপনি যেখানেই অ্যাপ্লিকেশন করেন আপনারা সবসময় এই ধরনের কোশ্চেনের আনসারগুলো সবসময় আপনার লয়ারকে বলবেন এবং যখন অ্যাপ্লিকেশন করা হবে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি যেটা করি অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্টকে দেই এবং ক্লায়েন্টকে একটা পেন দেই, বসে ক্লায়েন্ট কিন্তু এটা আবার কিন্তু কারেকশন করে যে কোথাও কোনো ইনফরমেশনে কোনো সমস্যা আছে কিনা। কারণ অনেক সময় আমাদের ফোনে ইনফরমেশন নেই, টেক্সট ইনফরমেশন নেই, ক্লায়েন্ট ব্যস্ত থাকে, হয়তো ঠিকমতো আনসার দিতে পারে না, যে কারণে অ্যাপ্লিকেশন সাবমিটের আগে এটা কিন্তু থরলি এটা চেক আপ করা উচিত এবং থরলি এটা ক্লায়েন্টকে অপরচুনিটি দেওয়া উচিত যে সব ইনফরমেশনগুলো কারেক্ট আছে না, কারণ ছোট্ট একটা ইনফরমেশন 10 ইয়ার্স কিন্তু ব্যান হয়ে যাবে। অতএব আপনারা খেয়াল রাখবেন। আর একটা বিষয় আমি বলি যে ওইরকম বাংলাদেশ থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন করা হয়, সে ভিজিটর কিংবা স্কিল ওয়ার্কার, তো আমি এই ধরনের সিনারিও পেয়েছি যে স্কিল ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করেছে, সেখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সম্পর্কে হোম অফিস থেকে কিন্তু ভেরিফিকেশন করেছিল এবং জানতে পারে যে সেই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জেনুইন না। এখন ক্লায়েন্ট বলছে যে আমি এটা জানি না, এটা আমি দিই নাই, আর যে এজেন্ট সে বলছে যে আমরা দিই নাই, এটা দিয়েছে ক্লায়েন্ট। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে এবং তাকে কিন্তু ব্যানের ভিতর ফেলে দেওয়া হচ্ছে। শুধু রিফিউজই করছে কিন্তু তাকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ কিন্তু রিফিউজ হয়ে গেছে। অতএব কোনো রকমের ডকুমেন্ট যদি আপনি সেটা জেনুইন না হয়ে থাকে, সেই ডকুমেন্ট যদি আপনি এই যে কোনো অ্যাপ্লিকেশনের সঙ্গে যদি আপনি সাবমিট করেন এবং যে এন্টি ক্লিয়ারেন্স অফিসার কিংবা এখানকার যে কেস ওয়ার্কার যে ওই ম্যাটারটা ডিল করবে, সে তার কিন্তু রাইট আছে যে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্ট তারা তৈরি করে, তারা ফোন দিতে পারে ওই আপনার যেখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়েছেন কিংবা ওই ডকুমেন্টটা যেখান থেকে এনেছেন, এবং তারা যদি জানতে পারে যে তারা বলেছে যে না এই অ্যাপ্লিকেন্টকে আমি চিনি না, জানি না, তখন কিন্তু এই কনসিকুয়েন্সগুলো হতে পারে। তো এটা নিয়ে আমি আরও একটু ডিটেলস আলোচনা করবো আমার বিষয় পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় সবসময় আপনারা একটি বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো আমি আপডেট দিচ্ছিলাম এবং যখনই কল আসবে আমি কল নিব এবং কল যদি থাকে আমি নেব। হ্যালো কলার কি কেউ আছেন? যদি না থাকে আমি
যে বিষয়টি আলোচনা করছিলাম যে যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন আপনারা খুবই সতর্ক থাকবেন যে সেই অ্যাপ্লিকেশনে যেন কোনোভাবেই কোনো নন জেনুইন ডকুমেন্ট যেন সাবমিট না হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যে ভেরিফিকেশন যায় না, কিন্তু অনেক সময় ভেরিফিকেশন গেলে এবং তারা যদি ফাইন্ড আউট করে যে আপনি সেটি জেনুইন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিরিয়াস প্রবলেম পড়তে পারেন এবং যেটা বলেছি 10 ইয়ার্স ব্যানের ভিতরে পড়ে যেত। কল আছে, হ্যালো কল, সালাম আলাইকুম কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি বেলজিয়াম থেকে বলছি, আমার নাম হারুন। আমি একটু যে কোনো একজন বাংলাদেশের সাথে একটু আলাপ করতে চাই, ওনারা কেউ আছে স্টুডিওতে? আপনি ব্যারিস্টার এমকিউ হাসানের সঙ্গে কথা বলছেন এনটিভির স্টুডিওতে। আপনার প্রশ্নটা আপনি করতে পারেন, প্লিজ বলুন। আমার স্যার শুধু একটা কোয়েশ্চন। আমি ধরেন বেলজিয়াম পাসপোর্ট, এখন আমি যদি ইউকেতে আসি, কাজ পাইয়ে কি থাকতে পারবো? টাকার পারমিশন দিবে কিনা? না, আপনি এখানে আসার পরে আপনি ভিজিটর হিসেবে আসবেন, আপনি এখানে আসার পরে কোনো কাজ করতে পারবেন না। শুধু একমাত্র যদি কোনো স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যদি এমপ্লয়ার থাকে, সে যদি আপনাকে স্পন্সর করে এবং আপনাকে যদি কস্ট দেয়, তাহলে আপনি স্কিল ওয়ার্কারের আন্ডারে আপনি ইউকেতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন। এইটাই একমাত্র আপনার জন্য। ঠিক আছে ভাইয়া? ভাই অশেষ ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বেলজিয়াম থেকে কল করার জন্য। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি কল থাকে, ওয়ালাইকুম সালাম, কল থাকলে আমি কলে চলে যাব, তাহলে আমি এখন আবার আমার ডিসকাশনে চলে যাব। কোন কলার আছে? হ্যালো সালাম। হ্যালো সালাম আলাইকুম কলার। হ্যালো কলার আছেন? ওয়ালাইকুম সালাম। আমি একটা বিষয় জানতে চাইছিলাম। জি প্লিজ। আমি ঈদের সরকার নিয়ে চলে আসি পাঁচ বিষয়। আমি আমার ওয়াইফকে কেয়ার করি, আমি কেয়ার অ্যালাউন্স পাই এবং ইউনিভার্সিটি পাই। তখন আমি ভিসা এক্সটেনশন করবার সময় আমি কি এনএসএ ফিস আর হোম অফিস ফিস মানে ফ্রি লাগে অ্যাপ্লিকেশন করতাম পারি? আর যদি করতাম পারি তো কবে লাগাত করতাম পারবো? আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আছেন, আপনার একজন স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, এবং আপনি নেক্সট এক্সটেনশনের অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আপনি এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে যে টেস্ট, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আপনি যদি অ্যাফোর্ড করতে না পারেন ফিস, কারণ প্রায় বোধহয় 4000 পাউন্ড মতো একজনের জন্য আসবে আপনার জন্য, NHS ইমিগ্রেশন হেলথ চার্জ। কলার, আপনি আমাদের টিভির দিকে খেয়াল রাখতে পারেন। আপনি চলে গেছে, আপনার কলটা কেটে গেছে, এর কোনো অসুবিধা নেই। আপনি টিভির দিকে খেয়াল রাখুন এবং এই অনুষ্ঠানটি কিন্তু সরাসরি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হবে। পরবর্তীতে আপনি শুনে নিতে পারবেন আপনার প্রশ্নের উত্তর। তা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই ফি ওয়েভারটা অ্যাপ্লিকেশন যখন আপনার ভিসা শেষ হবে, সেই ডেটের 20 ডেজের ভিতরে আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ফি ওয়েভার অ্যাপ্লিকেশন টেস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। দ্যাট মিনস আপনি যে পরিমাণ বেনিফিট পাচ্ছেন কিংবা আপনার যে পরিমাণ ইনকাম হচ্ছে, টোটাল যে আউটগোয়িং ইনকামিং আছে, সেই আপনার যে আউটগোয়িং আছে, যে আপনার যে ফুড কিংবা ক্লথিং সহ রেন্ট মিলায়, এটা যদি সমান সমান থাকে, আপনার যদি কোনো সেভিংস না থাকে, প্রপার্টি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে। তো আপনি অবশ্যই ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফি ওয়েভার সাকসেস হলে পরবর্তীতে আপনি যে মেইন অ্যাপ্লিকেশন, যেটা আন্ডার FLRFP প্রাইভেট লাইফের বেসিসে, সেই কিংবা ফ্যামিলি লাইফের বেসিসে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন এবং আপনি ফি আপনার আর দেয়া লাগবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যাঁ, আমি আপডেটে চলে যাই। তো আপডেটের ব্যাপারে আমি যে বিষয়টা বলছিলাম, যে ডিসিশনের ব্যাপারটা, সেই ডিসিশনে আমি অলরেডি আলোচনা করেছি এবং ওভারস্টে হলে কতদিন ব্যান হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এবং যদি কোনো ইনকারেক্ট ইনফরমেশন যদি কোনো অ্যাপ্লিকেশনে দেওয়া হয়, সেটার কনসিকুয়েন্স, সেটা নিয়ে আলোচনা করেছে। এবং আমি বলছি যে যারা হয়তো পরবর্তীতে আমাদের সঙ্গে জয়েন করেছেন, তারা কিন্তু এই ফেসবুকে গেলে আপনারা যদি অনুষ্ঠানটি দেখেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। যে কারণে আমি আর রিপিট করছি না, আমি নতুন যে কোনো একটি বিষয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি, যে
একটি ভিসা আছে, সেটার নাম হচ্ছে ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা। ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা, কেউ যদি মনে করে যে আমি ইউকেতে কাউকে আমি ম্যারি করার উদ্দেশ্যে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে। এই ভিসাটা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করি, এবং এই ভিসাটার নাম হচ্ছে ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা। তো এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তাদেরকে 18 অ্যান্ড ওভার হতে হবে, এবং তাদের উদ্দেশ্য থাকবে যে কাউকে ইউকেতে আসবে, আসার পরে সে তাকে ম্যারি করবে, এবং ম্যারি করার পরে সে তাকে 6 মাসের ভিসা দেওয়া হবে। 6 মাসের ভিতরে সে নোটিশ অফ ইন্টেনশন টু ম্যারি, এটা রেজিস্টার অফিসে, ম্যারেজ রেজিস্টার অফিসে দিতে হবে, এবং তাকে ম্যারেজ করার পরে তাকে কিন্তু 6 মাসের ভিতরে ইউকে কিন্তু ত্যাগ করতে হবে, এবং তার ফান্ড থাকতে হবে, তার এনাফ ফান্ড থাকতে হবে তার আসা যাওয়া এবং এখানে মেনটেনেন্স করার জন্য। সেটা একটা ফান্ড, যেটা তার কিন্তু সাবসিস্টেন্স ফান্ড দেখাতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সে কিন্তু এখানে আসার পরে সে কিন্তু প্রভিডেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে, কিংবা কোনো কাজ করতে পারবে না, কিংবা কোনো পাবলিক ফান্ড সে নিতে পারবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সে কিন্তু এই 6 মাসের ভিতরে ইউকেতে থাকার জন্যে কোনো লিভ টু রিমেনের অ্যাপ্লিকেশন সে করতে পারবে না, এবং 6 মাসের ভিতরে সে চলে যেতে হবে। যার পরে কিন্তু যেহেতু সে এখান থেকে সে ম্যারেজ আপনার সার্টিফিকেট পেয়ে গেছে, সেহেতু সে ওই ম্যারেজ সার্টিফিকেটের বেসিসে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর এন্ট্রি ক্লিয়ারেন্স। এবং এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য যেসব রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টগুলো তাকে স্যাটিসফাই করতে হবে, এবং স্যাটিসফাই করতে পারলে সে কিন্তু পরবর্তীতে আবার সে ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ইমিগ্রেশন রুলস সে কিন্তু স্পাউস হিসাবে সে কিন্তু চলে আসতে পারবে। এটাকে বলা হয়ে থাকে ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা। এটি আমি আগে কখনো এই বিষয় নিয়ে আলোচনা করিনি, তো রিসেন্টলি আমি মনে করলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, এবং কেউ যদি মনে করে যে এইভাবে কাউকে সে আনতে চায় এই উদ্দেশ্যে, তাহলে কিন্তু তারা আসতে পারবে, কিংবা তাদেরকে এখানে স্পন্সর করা যাবে। আরেকটা ভিসা হচ্ছে, সেটা হচ্ছে ইউকে ফিয়ান্সি ভিসা। ইউকে ফিয়ান্সি ভিসা মূলত কেউ কোনো ইন্ডিভিজুয়াল যদি ইউকের বাইরে থাকে এবং সে যদি মনে করে যে তার কোনো ফিয়ান্সি আছে, তবে সেই ফিয়ান্সির ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি হচ্ছে তাদেরকে ব্রিটিশ সিটিজেন হতে হবে, অথবা তাদেরকে সেটেলড হতে হবে, অথবা তাদেরকে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে থাকতে হবে, অথবা তাদেরকে প্রোটেকশন যে স্ট্যাটাস আছে, যেটাকে আমরা রিফিউজি স্ট্যাটাস বলি, কিংবা হিউম্যান প্রোটেকশনে যদি কেউ থাকে, তারা মূলত যদি ফিয়ান্সি হয়ে থাকে, তাহলে কোনো ইন্ডিভিজুয়াল যদি আউট কান্ট্রি থেকে ফিয়ান্সি ভিসা আসতে চায়, তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তাদের জেনুইনিটি কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের রিলেশনশিপটা জেনুইন আছে, 18-এর উপরে তাদেরকে বয়স হতে হবে, এবং ইন্টেনশন থাকবে যে এখানে আসার পরে সে তাকে 6 মাসের ভিসা দেবে। 6 মাসের ভিতরে কিন্তু তাকে নোটিশ অফ ইন্টেনশন টু ম্যারি, এটা যে লোকাল ম্যারেজ রেজিস্টার অফিস আছে সেখানে দিতে হবে, এবং পরবর্তী তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে প্রসিজার আছে সেগুলো ফলো করে তাদেরকে যখন ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই ম্যারেজ রেজিস্ট্রেশনের বেসিসে উইদিন 26 মান্থের ভিতরে তাকে কিন্তু নতুন করে ইন কান্ট্রি থেকে application for leave to remain as a spouse of a British citizen or settled person or refugee or EU settlement scheme, যেগুলো আমি বলেছি, তাদের বেসিসে তাদেরকে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তাদেরকে কিন্তু ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা যেরকম 6 মাসের ভিতরে ম্যারেজ করে চলে যাবে, কিন্তু ইউকে ফিয়ান্সি ভিসাতে কিন্তু তাদেরকে ইউকে ছেড়ে চলে যেতে হবে না। 6 মাসের ভিতরে ম্যারেজ রেজিস্ট্রেশন করে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন যখন করবে তখন আন্ডার অ্যাপেন্ডিক্স FM এ যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলোতে তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তারপরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস আমরা জানি এই মুহূর্তে 29,000 পার ইয়ার, অ্যাটলিস্ট 6 মান্থ তাকে এমপ্লয়মেন্ট কিংবা সেলফ এমপ্লয়মেন্ট হলে 1 বছর, এবং ডাইরেক্টর অফ এ কোম্পানি হিসাবেও কিন্তু তারা কিন্তু এই তাদের ইনকামটা তারা দেখাতে পারে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে
নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল A1 সেটা কিন্তু তার এই সার্টিফিকেট থাকতে হবে। এরপরে অ্যাকোমোডেশন উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, জেনুইনিটি আমি যেটা বলেছি, ম্যারেজ ইজ সাবসিস্টিং এটা দেখাতে হবে, এবং অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো স্যাটিসফাই করতে পারলে তাদের যে এন্ট্রি ক্লিয়ারেন্স লিভ টু রিমেইন ইন কান্ট্রি থেকে অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ অথবা সেটেল অথবা ইউ সেটেলড পারসন অথবা রিফিউজি, তারা অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হলে পরবর্তীতে 2.5 years ভিসা দেওয়া হবে, এবং পরবর্তীতে আবার 2.5 years পরে যেয়ে সে কিন্তু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এইটাকে বলা হয় তাকে ইউকে ফ্যান্সি ভিসা। ধন্যবাদ। যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি আবার আপডেটে চলে যাব। তো আরেকটি বিষয় যেটা আমি বলেছিলাম যে স্পন্সর লাইসেন্সগুলো কিন্তু নন কমপ্লায়েন্স কারণে কিন্তু এটা অনেক সময় রিভোক হয়ে যাচ্ছে কিংবা সাসপেনশনে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মূলত কী কী কমপ্লায়েন্স করলে তাদের এই লাইসেন্সটাকে তারা এই সাসপেনশন কিংবা রিভোকের হাত থেকে তারা বাঁচতে পারে, সেটা নিয়ে আমি এখন কিছুটা আলোচনা করি যে তাদের আসলে কি কি করা উচিত। তো কমপ্লায়েন্স যে চেকলিস্ট আছে, প্রথমে যেটা বলা হয়েছে যে স্পন্সরশিপ যে রোলগুলো আছে। কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপা। আচ্ছা ভাই, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। আমার বড় ছেলের বিয়ে বাংলাদেশে দিয়েছি, তো তার দুটো ছেলে হয়েছে, বাট তাদেরকে আমি চাচ্ছি, বউটা এখনো যেহেতু A1 পাস করেনি, তো বউ আসতে তো টাইম লাগবে, যেহেতু A1 পাস করেনি। আমার ছেলে দেশে আমরা 2000 সাল থেকেই এখানে, তো সে ব্রিটিশ। তো এই অনুসারে কি আমার দুই পোতা ওরা কি পাসপোর্ট পেতে পারে, এবং পাসপোর্ট পাইতে কত দিন লাগতে পারে, আর কোথায় অ্যাপ্লাই করতে হয়, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, প্রথম কোশ্চেন আমার কিছু সম্পূরক কোশ্চেন আছে। প্রথম হচ্ছে যে আপনার ছেলে উনি কিভাবে এখানে ব্রিটিশ হয়েছেন? ওই যে ইয়েতে আমরা যখন 2005-এ 2000 সালে চলে আসি, তখন থেকেই তারা এই দেশে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই এই দেশে। তারা কি ন্যাচারালাইজড অ্যাজ এ ব্রিটিশ? ন্যাচারালাইজড ব্রিটিশ, ইয়েস। ওকে, ন্যাচারালাইজড যদি ব্রিটিশ হয়ে সিটিজেন হয়ে থাকে, অতএব তার ন্যাচারালাইজড হওয়ার পরে যদি কোনো বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ জি বাচ্চা তো হয়েছে আপনার বিয়ে 2 বছর বাচ্চার বয়স, না একটা 2 বছর আর একটা 2.5 মান্থ। না ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে ন্যাচারালাইজড যে ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে বাচ্চাগুলোর জন্ম কি না? স্কিল মাইগ্রেশনে এসে আর কি আপনার ইয়ে করেছিলাম। না সে ঠিক আছে আপু, আমার প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করেন, তারপর আনসার দেন, তাহলে আমার জন্য ইজি হবে। কারণ এই সিটিজেনশিপ ব্যাপারে কিছু কোশ্চেনের আনসার না পারলে আনসার দেওয়া যাবে না। আমার কোশ্চেন হচ্ছে উনি যখন ব্রিটিশ পাসপোর্ট পেলেন, ন্যাচারালাইজড হলেন, এই বাচ্চাগুলো কি তার পরে জন্ম না তার আগে জন্ম? তারপরে জন্ম হলে অতএব ওই বাচ্চাগুলো তার বাপের কারণে সে ব্রিটিশ সিটিজেন, তার বাংলাদেশে জন্ম হওয়ার পরেও, যেহেতু আপনার ছেলে ন্যাচারালাইজড হয়েছে, তাদের বাবা ন্যাচারালাইজড হওয়ার পরে তাদের জন্ম, অতএব তারা কিন্তু ব্রিটিশ সিটিজেন। এবং ব্রিটিশ সিটিজেনের আউটসাইড যে অ্যাপ্লিকেশন সেটা একটু ডিফারেন্ট, এটা অনলাইনে করতে হবে আসলে, সেটা এই অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে করতে পারেন, ঠিক আছে? করলে কতদিন লাগতে পারে ভাই এটা? এটা আসলে নির্ভর করে, কারণ বাংলাদেশ থেকে যখন কাউকে ব্রিটিশ সিটিজেন দেওয়া হয়, এটা কিন্তু ভেরি কেয়ারফুল এবং খুবই স্ক্রুটিনাইজ হয়। সেক্ষেত্রে আপনার 6 মাস ধরে 6 মাস হতে পারে, এবং আরো বেশি লাগতে পারবে, এবং ওরা অনেক সময় অনেক ডকুমেন্ট ওরা চায়। কিন্তু আপনি যেটা বলছেন এটা কিন্তু হবে, কিন্তু ওরা হয়তো অনেক ডকুমেন্ট চাইতে পারে, সেগুলো আপনারা ঠিকমতো আনসার দিতে। আমাকে এখানে বসে অ্যাপ্লাই করতে হবে নাকি বাংলাদেশে যে করতে হয় ভাই? না, বাংলাদেশে যে কোনো অ্যাপ্লিকেশন সবকিছু অনলাইনে, বুঝছেন? আর এই অ্যাপ্লিকেশন তো ভেরি কমপ্লেক্স, অতএব এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, ঠিক আছে? করে সাবমিট করে দিয়ে তারপরে আপনার তখন ডিসিশনটা হবে আর কি। অতএব আপনি এইখান থেকে অ্যাপ্লিকেশনটা করবেন, ঠিক আছে?
আপা। আচ্ছা জি, থ্যাংক ইউ ভাই। ভাই আমার আরেকটা ছোট্ট কোশ্চেন আছে ভাই, জি বলুন। প্লিজ। সেটা হলো আমার ভাইয়ের ছেলের বউ আনবে, তো ওরা জিজ্ঞেস করছে যে সবকিছু তার হয়ে গেছে, A1 পাস, কিংবা তার ছেলে অনেক বড় জব করে, 30,000 এর উপরে পার ইয়ার। তো আমি জানতে চাচ্ছিলাম যে বাড়ি যে ভাড়াটার কথা বলছে, শুধু ডিড দিলে হবে নাকি বাড়ি, ও তো 1 বেডরুমের ফ্ল্যাট, খুব মুশকিল লন্ডনে, তো আপনার ওই বাড়ি ভাড়া দেখাতে হচ্ছে, মানে বাড়ি পেয়েছে একটা, সেটা হলো আপনার 1,800। তো এটা তো ওর মনে হয় না ইনকামের সাথে ম্যাচ করে। এখানে কি ওরা হোম অফিস কি আপনার এটা চেক করে নাকি যে বাড়ির ভাড়া বেশি, তুমি বেতন দিয়ে কুলাতে পারবে না, এরকম কি কিছু, নাকি জাস্ট ডিডটা দিলে হয়ে যাবে? মানে আমি একটু জানতে চাচ্ছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে তাকে এই মুহূর্তে 29,000 তার ইয়ারলি ইনকাম, অ্যাটলিস্ট 6 মান্থ যদি এমপ্লয়মেন্টে থাকে, 6 মান্থে 6টা পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার, এই 3টা ডকুমেন্ট দিলে তার যে 29,000 এর যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, এটা সে স্যাটিসফাই করতে পারবে। সেকেন্ড যে রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে যে অ্যাডুকেট মেনটেন্যান্স, ঠিক আছে, উইদাউট রিকোয়ার্স টু পাবলিক ফান্ড। তো উনি প্রাইভেটলি উনি এটা নিয়েছেন, নিয়ে উনি আপনার সেটা যে হোয়াট এভার ইট ইজ, অ্যাকোমোডেশন আছে কিনা এটাই দেখবে। আর রেন্টটা মূলত অ্যাপ্লিকেশনের ভিতর দিতে হয়, কয় বেডরুম আছে সেটা দিতে হয়, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে আসবে। কিন্তু এটা অবশ্যই এখন যদি আপনি টাউন হমলেটে থাকেন তাহলে তো ভেরি এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি একটু দূরে যান, যান, তখন আর একটু কম। আর এই মুহূর্তে তো রেন্ট তো অনেক অনেক বেশি, তো যে কারণে আপনার এটা দুইটা ইস্যু। এবং যতই রেন্ট হোক উনি দিয়ে যাচ্ছেন, হচ্ছে, এবং ওনার অ্যাকোমোডেশন আছে, অর্থাৎ টেনেন্সি এগ্রিমেন্ট দিলেই কিন্তু ওনার অ্যাকোমোডেশনটা কিন্তু আপনার অ্যাডুকেট মেনটেন্স যে রিকোয়ারমেন্টস আছে এটা কিন্তু উনি স্যাটিসফাই করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি আপা? জি 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 জি, থ্যাংক ইউ ভাই। কিন্তু ওই যে ওরা হোম অফিস দেখে না, যে তার সামনে একটা কথা আমি বলছি না, মানে ধরেন ওরা কি খোঁজ করে যে দিস প্লেসের ভাড়া 1800 হতে পারে, হাউ কুড ইউ ম্যানেজ, এরকম কি দেখে নাকি জাস্ট ডিডটা দেখে? না, নো, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ফর এ কল। যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি যে এমপ্লয়ারদের যে কমপ্লায়েন্স চেকলিস্ট সেটি নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে বলতে গেলে বলতে হবে যে তাদেরকে যে যাদেরকে স্পন্সর করেছে তারা এখনও যে স্কিল এবং স্যালারি মেনটেন করছে কিনা, স্কিল এবং স্যালারি মেনটেন করছে কিনা সেই থ্রেশহোল্ডটা কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে এই কমপ্লায়েন্সের ভিতরে। তার মানে যেরকম আমি বলি সেটা হচ্ছে যে কিন্তু ক্যারার ভিসার যে ইনকাম এটা কিন্তু 23,000 ছিল, তো 23,000 সামথিং ছিল। পরবর্তীতে কিন্তু এটা লাস্ট মার্চে এসে এটা কিন্তু বেড়ে গেল, মার্চে না মেতে সম্ভবত বেড়ে গেল, এটা 25,000 এদের কিন্তু মিনিমাম ইনকাম হতে হবে। অতএব এই মুহূর্তে যারা কেয়ারার ভিসায় আছেন তারা যদি আপনার আগে এসে থাকেন, যখনই আসেন না কেন, এই যে ইনকাম বেড়ে গেল, অতএব তাদের ইনকাম কিন্তু এখন 25,000 এর উপরে থাকতে হবে। 25,000 এর নিচে হলে তাহলে কিন্তু এই যে এমপ্লয়ি সেও ব্রিজ করছে, আবার যে এমপ্লয়ার সেও ব্রিজ করছে, এবং ভিক্টিমাইজ হবে কিন্তু এমপ্লয়ি। কারণ হচ্ছে যে এমপ্লয়ার যদি বেতনটা ইনক্রিজ করে না দেয় তাহলে ব্রিচে পড়ার পরবর্তী কিন্তু সে এমপ্লয়ার প্রবলেম হলে এমপ্লয়িও কিন্তু প্রবলেম হতে পারে। দর্শক, আমি কল নিচ্ছিলাম এবং মাঝে মধ্যে আমি আপডেট দিচ্ছিলাম। তো শেষ যে আপডেটে যেটা ছিলাম সেটা হচ্ছে যে স্পন্সর লাইসেন্সকে যদি কেউ প্রোটেক্ট করতে চায় সেই ক্ষেত্রে তাদের কি কি কমপ্লায়েন্সে যাওয়া মেনটেন করা উচিত সেটি নিয়ে আমি আলোচনা করছিলাম। যদি কল থাকে আমি কল নেব, তাহলে আমি আবারও আমার যে আলোচনায় সেটা আমি ফিরে যাব। তো আলোচনার ক্ষেত্রে আমি প্রথম যেটা বলেছিলাম যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে এমপ্লয়ার যারা আছে তাদের যদি স্কিল ওয়ার্কারে যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে যে স্কিল যে স্ট্যান্ডার্ড আছে সেটা এবং এই মুহূর্তে যে স্যালারি আছে সেটাই মূলত তাদেরকে মেনটেন করতে হবে। দ্যাট মিনস আমি একটা উদাহরণ হিসাবে বলেছিলাম যে কেয়ারার যে স্যালারি সেটা কিন্তু বেড়ে গেছে এবং মিনিমাম স্যালারি হচ্ছে 25,000। তো এটা কিন্তু এখন ওই ডেট থেকে কিন্তু যখন বেড়েছে তারপরে থেকে পে স্লিপে কিন্তু এটা রিফ্লেক্ট করতে হবে যে সে 25,000 পাউন্ড করে তাকে তার এমপ্লয়ার কিন্তু স্যালারি দিচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
স্যালারি যেটা দিবে সেটা কিন্তু তার ওই যে এমপ্লয়ারের যে কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু আসতে হবে। এটা কিন্তু ক্যাশ দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, রিফ্লেক্ট করবে না। অতএব পে স্লিপ দিতে হবে এবং পে স্লিপের যে নেট যে অ্যামাউন্টটা থাকবে সেই নেট অ্যামাউন্টটা চলে যাবে তার এমপ্লয়ের ব্যাংক অ্যাকাউন্টে, পে স্লিপ থাকবে এবং ব্যাংকে রিফ্লেক্ট করলে তাহলে কিন্তু এই যে স্যালারি যে থ্রেশহোল্ডের যে এটা কিন্তু আপনার কমপ্লায়েন্সের ভিতরে পড়ছে। এরপরে আরও কিছু ইস্যু আছে, সেটা আমি এখন চলে যাচ্ছি। সেকেন্ড যে ইস্যুটা আছে যে রাইট টু ওয়ার্ক চেক কিন্তু করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্রিটিশ এবং আইরিশ সিটিজেন ছাড়া আর সবার ক্ষেত্রে কিন্তু এই রাইট টু ওয়ার্কটা চেক করতে হবে। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্পিক টু স্টুডিও প্লিজ। আপনি কথা বলছেন ব্যারিস্টার এমকিউ হাসানের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভালো আছেন জনাব? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। জি। আচ্ছা, আমার মার একটা প্রশ্ন আছে। তাই পেনশন ক্রেডিট লোন যাইতে হয় বাংলাদেশও, এখন পেনশন ক্রেডিট লইয়া কি তা বাংলাদেশে দিতে পারবানি? হ্যাঁ, যেতে পারবে। সেকেন্ড হইল কি আমার এক ফ্রেন্ডে কইরা তাই ফাইন, পিপ ফাইন আর ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, তো তাই যাইরা 2 সপ্তাহ লাই বাংলাদেশে দিতে। এখন বেনিফিট জানানি লাগবো নি না 2 সপ্তাহ ঠিক আছে যাওয়া? এটা আপনি কাইন্ডলি কইলে ভালো হইব। পিআইপি যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই ডিডব্লিউপিকে জানাই যাবেন যে উনি 2 সপ্তাহের জন্য যাচ্ছেন। সেটা আপনি ওদের ফোনে কথা বলতে পারেন, কিংবা আপনি চিঠি দিতে পারেন, কিংবা ইমেল করতে পারেন। আর হচ্ছে যে যদি ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন, ও ইউনিভার্সালটা তো পাচ্ছেন না, উনি পাচ্ছেন হচ্ছে আপনার সেটাও আপনারা জানাই যাবেন। কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট বলেন কিংবা পিপ পাইলে তো অবশ্যই জানাই যেতে হবে। প্লাস আপনি আপনার পেনশন ক্রেডিট পাচ্ছে, এটাও কিন্তু বেনিফিট। এগুলো কিন্তু সব বেনিফিটের ভিতর পড়ছে এক্সেপ্ট আপনার পিআইটি হচ্ছে আপনার এটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে ওনাকে আপনার এটা ওনাকে কিছু এক্সট্রা অ্যাডিশনাল মানি দেওয়া হচ্ছে, সেটা আলাদা। কিন্তু পেনশন ক্রেডিটটা কিন্তু বেনিফিটের ভিতরে পড়ে এবং যে কারণে ওনাকে কিন্তু জানা যেতে হবে। আবার পিআইপি যেহেতু এটা আপনার দেয়া হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু ওনাকে জানা যেতে হবে। তো এখন যেটা করা হয়েছে, আর পিআইপি কিন্তু উনি 28 ডেজ থেকে 30 ডেজের বাইরে কিন্তু দেশের বাইরে থাকলে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ ওটা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ওরা কীভাবে যেন ট্র্যাকিং করে ফেলে। তো যে কারণে 2 সপ্তাহের জন্য যাচ্ছে, কিন্তু আমি অ্যাডভাইজেবল যে তাদেরকে আপনি জানাই যেতে পারেন, সেটা খুব ওয়াইজ হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, তাহলে আমি যে স্পন্সর লাইসেন্সের যে কমপ্লায়েন্স চেকলিস্ট আছে সেটা আমি আলোচনা করছিলাম। সেকেন্ড যেটা বলেছেন রাইট টু ওয়ার্ক চেক, এবং আমি বলেছি ব্রিটিশ এবং আইরিশ সিটিজেন বাদ দেয় আর সবার ক্ষেত্রেই কিন্তু এই রাইট টু ওয়ার্ক চেক করতে হবে, এবং সেটা কিন্তু তাদের যে বর্তমান যে গাইডেন্স আছে সেই গাইডেন্স ফলো করে এগুলো কিন্তু তাদের ফাইলে রাখতে হবে রেকর্ডগুলো। তারপরে হচ্ছে যে রেকর্ড কিপিং করতে হবে, অ্যাকুরেট রেকর্ড অফ স্পন্সর স্টাফ কতজন আছে, ইনক্লুডিং সার্টিফিকেট রেসপন্সিবিলিটি। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ডিফারেন্ট বিষয় জানতে চাচ্ছিলাম। যদি কেউ দেশের পাসপোর্ট সারেন্ডার করতে চায় সেক্ষেত্রে কি কি করতে হয়, আমি একটু জানতে পারি আপনার কাছ থেকে। উনি কি ব্রিটিশ সিটিজেনশিপ কি সারেন্ডার করতে চান? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা সম্ভব। এটা হচ্ছে আপনার এটা ন্যাশনালিটি ডিপার্টমেন্ট আছে যেটা সম্ভবত লিভারপুলে, তো ওইখানে মূলত ওদেরকে লিখতে হবে যে আমি এটা করতে চাই। তখন একটা ফর্ম আছে, সে ফর্ম কমপ্লিট করলে তখন একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনি যেতে পারবেন। তো আপনি যদি পারেন ন্যাশনালিটি ডিপার্টমেন্টে ফোন নাম্বারে রিচ করার সময় ডিফিকাল্ট হয়ে যায়, ফোন দিতে পারেন, অথবা ইমেল করতে পারেন, অথবা চিঠি লিখে দিতে পারেন। ওই ডিপার্টমেন্টে বলবেন যে আমার নাম অমুক, আমার ডেট অফ বার্থ এটা, আমি ব্রিটিশ সিটিজেন, আমার পাসপোর্ট নাম্বার এটা, যে আমি আমার ওইটাকে বলে যে সারেন্ডার করে দেওয়া বলা হয়, যে আমি ব্রিটিশ সিটিজেনশিপ আমি সারেন্ডার করে দিতে চাই। তখন ওরা আপনার সঙ্গে যোগাযোগ করে যে প্রসিজার আছে সেগুলো বলবে, ফর্ম টর্ম কমপ্লিট করে ওগুলো করলে পরবর্তীতে একটা প্রসিজার ভিতর দিয়ে এটা সম্ভব, এটা আছে। ঠিক আছে? কতদিনের মধ্যে হতে পারে এটা? আমার জানা নাই যে কতদিন লাগবে।
ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর কল। তো রেকর্ড কিপিং এর কথা আমি বলেছি যে এটা যে স্পন্সর যে স্টাফ আছে সেগুলো রেকর্ড রাখতে হবে। তারপরে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, কতগুলো ইস্যু হয়েছিল, কোনো জব রোল কোনো চেঞ্জ হয়েছে কিনা, স্যালারি কোনো চেঞ্জ হয়েছে কিনা, তারপরে সেসব বিষয়ে কিন্তু যদি কোনো চেঞ্জ আসে সেটা কিন্তু হোম অফিসকে রেগুলার জানাতে হবে। এরপর আসছে যে পলিসিস এবং ট্রেনিং। এটা HR এবং যে রিক্রুটমেন্ট প্রসেস আছে, ট্রেন স্টাফ সো দে আন্ডারস্ট্যান্ড দ্য লেটেস্ট রুলস। তাদেরকে HR থেকে রিক্রুটমেন্ট প্রসেস এবং অন্যান্য বিষয়গুলো তাদেরকে ট্রেন আপ করতে হবে। এরপরে আছে রিস্ক প্ল্যানিং। তো যে এই বিজনেস এই যদি কখনো দেখা যায় যে স্পন্সর লাইসেন্স যদি ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে এই বিজনেসটা কিভাবে কোঅপ করবে, কিংবা যদি রিভিউ হয়ে যায় সেক্ষেত্রে যে এই বিজনেসটা কিভাবে কোঅপ করবে, এর একটা কন্টিনজেন্সি প্ল্যান মূলত তাদের থাকতে হবে। এরপরে যেটা আছে যে রেগুলার অডিট, সেটা রেগুলার একটা অডিট মূলত তাদের ওই বিজনেসে থাকতে হবে। এবং স্পেশালিস্ট অ্যাডভাইজার আছে যারা এই সব যদি কোনো ইস্যু থেকে থাকে তারা ফ্ল্যাগ করতে পারে কিংবা তারা বলতে পারে যে এই সমস্যা আছে, সেই ধরনের দরকার, আপনার রেগুলার অডিট দরকার। তো এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে স্পন্সর লাইসেন্স স্ট্যাটাস, এটা রেগুলার তাদেরকে চেক করা উচিত যে তাদের স্পন্সর লাইসেন্স ঠিক আছে কিনা, কিংবা এটা কোনো রিস্কের ভিতর পড়ছে কিনা যদি এনফোর্সমেন্ট ইউনিট আসে কিংবা অডিটে আসে। তারপরে অডিট অল স্পন্সর্স রোল অ্যান্ড হায়ার, ইনশিওর করতে হবে যে রোল যেগুলো আছে স্টিল এলিজিবল ফর স্পন্সরশিপ, এগুলো স্পন্সরশিপ করা যাবে যেগুলো রোল আছে, অথবা এক্সিস্টিং স্পন্সর স্টাফ মিট কারেন্ট রিকোয়ারমেন্ট, যেটা আমি বলেছি কোনো চেঞ্জ আসলে সেই কারেন্ট রিকোয়ারমেন্টগুলো তারা মিট করতে পারে কিনা। তারপরে স্ট্রেন্থেন ইন্টারনাল কন্ট্রোলস, HR এবং কমপ্লায়েন্স সিস্টেমকে আপডেট করতে হবে এবং কনফার্ম করতে হবে রোলস যেগুলো আছে সেগুলো জেনুইন, এবং স্যালারি যেগুলো দেওয়া সেগুলো কারেক্ট, এবং রাইট টু ওয়ার্ক চেক এটা রোবস্ট করতে হবে। তো এনগেজ ইমিগ্রেশন অ্যাডভাইস, এ স্পেশালিস্ট ক্যান ফ্ল্যাগ উইক পয়েন্টস, যে কোনো স্পেশালিস্ট তাকে উইক পয়েন্টগুলো বলতে পারে, অ্যাডভাইস অন স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল restricting roles or moving politicians in houses and support you with renewals investigation investment. তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে বলে, তাহলে কিন্তু স্পন্সর লাইসেন্স যে কমপ্লায়েন্স এটা কিন্তু মেনটেন করা সম্ভব, এবং যদি অডিটে আসে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো কলা থাকলেও কল নেব, তাহলে আমি ডিসকাস করতে থাকবো এই আপডেট সংক্রান্ত ব্যাপারে। আরেকটি বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনদের ক্ষেত্রে, যে ব্রিটিশ সিটিজেনরা যদি ইউরোপের কোনো দেশে যেতে চায়, তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন যাই তখন আমাদেরকে একটা স্টাম্প দিয়ে দেয় সেনগান যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে। কিন্তু 12ই অক্টোবর থেকে এটার উপরে একটা পরিবর্তন আসতে চাচ্ছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই এন্ট্রি এবং এক্সিট সিস্টেমটাকে তারা রোল আউট করতে চাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা নিউ ডিজিটাল বর্ডার সিস্টেম ডিজাইন করতে চাচ্ছে। এবং এটার কারণ হচ্ছে মনিটর করার জন্য যে নন ইউ ন্যাশনাল, যেরকম ব্রিটিশ সিটিজেনরা যদি যায়, তারা যে ট্রাভেলিং করছে টু কান্ট্রিজ উইদিন দ্য সেনগান এরিয়া, সেনগান এরিয়ায় যে এই নন ইউ ন্যাশনাল তারা আসছে যাচ্ছে, সেই জন্য এন্ট্রি এক্সিট সিস্টেম তারা চালু করতে যাচ্ছে, যেটা ডিজিটালাইজ করা হবে। যে এখন যেটা আছে সেটা হচ্ছে যে স্টাম্প করা, সেটা আর থাকবে না, এবং এটা চালু হচ্ছে 12 অক্টোবর 2025 থেকে। এবং ইউরোপিয়ানরা এটা মূলত রোল আউট করবে এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, এবং নিউ ডিজিটাল বর্ডার সিস্টেম তারা ডিজাইন করবে। এবং এটার কারণ হচ্ছে মনিটর করা যে নন ইউ ন্যাশনাল তারা যে ট্রাভেলিং করছে, কান্ট্রিতে আসছে এবং কান্ট্রি থেকে চলে যাচ্ছে শর্ট স্টের জন্য, এটার তারা মনিটরিং করতে চায়।
তো এটা পারপোজ হিসাবে বলা হয়েছে যে এন্ট্রি এক্সিট এই যে সিস্টেম এটা ডিজাইন করা হয়েছে এবং ইনহ্যান্স করা হয়েছে, এবং যাতে করে বর্ডার যে ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি আছে উইদিন দ্য সেনগেন এরিয়া, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এছাড়াও তার আইডেন্টিফিকেশন করবে নন ইউ ন্যাশনাল ভিজিটর, তারা যে সেনগেন এরিয়ায় আসছে এবং তাদের এন্ট্রি এবং এক্সিট তারা রেকর্ডেড করতে চায় এবং মনিটর করতে চায় এবং এনশিওর করতে চায় যে তারা কমপ্লায়েন্স করছে উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ স্পেন্ডিং মোর দেন 90 ডেজ। কারণ একজন নন ইউ সিটিজেন সেনগান যে এরিয়া আছে, যেটা বিভিন্ন অনেকগুলো দেশ, সেখানে তারা কিন্তু 90 ডেজ ইন এভরি 180 ডেজ উইদিন দ্য সেনগেনে থাকতে পারবে। তাহলে নো মোর দেন 90 ডেজ, তারা 6 মাসে তারা 90 ডেজের বেশি কিন্তু তারা সেনগেন এরিয়া থাকতে পারবে না। এটা তারা করছে কিনা এটার ব্যাপারে মূলত তারা এই যে ডিজিটালাইজ করা সেটা তারা করতে যাচ্ছে। তো এটা 12 অক্টোবর 2025 থেকে এটা কার্যকরী হচ্ছে। তবে চিলড্রেনের ক্ষেত্রে বলা হয়েছে যে চিলড্রেনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যারা আন্ডার 12 year old only have their photograph taken during the তো এই ক্ষেত্রে মানে 12 হলে ফটো নিচে হলে নিতে হবে, এই পিকচার নিতে হবে শুধু, কিন্তু এজ অফ 12 উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হ্যাভ ফটো। কিন্তু 12-এর উপরে বাচ্চারা হলে ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো দিতে হবে, এবং যারা নন ইউ সিটিজেন যারা যাবে তাদেরকে কিন্তু এই ফটোগ্রাফ দিতে, ফিঙ্গারপ্রিন্ট এবং ফটোগ্রাফ তাদেরকে দিতে হবে, যেটা এই মুহূর্তে নাই। কিন্তু ইকোতে আসতে গেলে তো আমরা জানি যে এইটা আছে, ইএস বলা হয়ে থাকে, যে তারা এটা করে আসতে হয়, যেটাকে বলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন করে কিন্তু ইউকেতে ইন করতে হয় যদি ইউরোপীয় সিটিজেন তারা আসতে চায়। এটা সিমিলার টাইপের, তারাও এটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। এই গেল, যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি আবারও আপনাদের সঙ্গে ইসে যাব, কি বলে ওর নাম, ওই আপনাদের নিয়ে আলোচনা করব, আপডেটগুলো নিয়ে আবার আলোচনা করব। দেখা যাক আর কি আছে। তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বিশেষ করে আপনার যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদেরকে ভেরি কেয়ারফুল থাকতে হবে, যাতে করে কোনোভাবে আপনারা কোনো মিস ইনফরমেশন না দেন, ঠিক আছে? সেটা আপনাদের জন্য আসলে খেয়াল রাখতে হবে। এখন স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি কিছুটা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে স্টুডেন্ট হিসাবে কিন্তু কেউ যদি আসতে চায় ইকোতে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ফিনান্সিয়াল যে ফান্ড আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ফিনান্সিয়াল ফান্ড যেটা রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি কেউ স্যাটিসফাই করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যাবে। এবং আমরা জানি যে তারা ইউনিভার্সিটি থেকে তারা অফার লেটার পেয়ে থাকে এবং পরবর্তীতে ক্যাশ পেয়ে থাকে। তো কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের যদি কোনো রকমের সমস্যা থাকে, ইস্যু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য তাদের যে ভিসা আছে সেটা কিন্তু রিফিউজ হয়ে যেতে পারে। তো সেই যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ক্ষেত্রে তাদেরকে আসলে কি কি বিষয়গুলো তাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে হচ্ছে যে যদি কেউ ভিসা আসতে চায়, তাহলে কিন্তু তাকে 9 মাসের তার যে মেনটেনেন্স আছে, একটা অ্যামাউন্ট আছে প্রায় 1400 পাউন্ডের উপরে, এইটা কিন্তু 9 মান্থের এই অ্যামাউন্টটা কিন্তু তাকে তার ফান্ড হিসাবে দেখাতে হবে। এবং সে যে টিউশন ফি দেবে, সেই টিউশন ফিটাও কিন্তু তার ফান্ডের ভিতরে দেখাতে হবে, যেটা আপনারা ক্যাশে পাবেন যে টোটাল টিউশন ফি কত। যেরকম রিসেন্টলি আমি একটা মেটা ডিল করেছিলাম, সেটা হচ্ছে যে স্টুডেন্টের দেখা যাচ্ছে এলএসসিতে মাস্টার্সে ভর্তি হয়েছে, তার টিউশন ফি হচ্ছে 34,000। তো এলএসসিতে 34,000 হলে এই 34,000 পাউন্ড কিন্তু তার
ফান্ডে থাকতে হবে, নাম্বার 1। এরপরে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার লন্ডনের ভিতরে হলে প্রায় 1400 মতো প্রত্যেক মাসে, এবং এটা হচ্ছে তার 9 মান্থে এই ফান্ডটা কিন্তু তাকে দেখাতে হবে। তো এই 9 মান্থে দেখালে যে অ্যামাউন্টটা আসবে তার মানে কি ওই টোটাল যে টিউশন ফি সেটা প্লাস 9 মান্থের এই মেনটেনেন্স এটা তার অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে। আর আউটসাইড লন্ডন হলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটু কম হবে। তো ওই অ্যামাউন্টটা আপনাকে প্রায় 28 ডেজ কিন্তু আপনাকে আপনার নিজস্ব অ্যাকাউন্টে হোল্ড করতে হবে। তবে এই ক্ষেত্রে নিজস্ব অ্যাকাউন্ট ছাড়াও পার্টনার অ্যাকাউন্ট হতে পারে অথবা প্যারেন্টসের অ্যাকাউন্ট হতে পারে, মানে দ্যাট মিনস যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাকাউন্টে অথবা তার পার্টনার অ্যাকাউন্টে অথবা তার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে পারে। পার্টনার কিংবা প্যারেন্টসের অ্যাকাউন্টে যদি হয় সেক্ষেত্রে তাদেরকে কনসেন্ট নিতে হবে তাদের কাছ থেকে। এর বাইরে অন্য কারো ফান্ড কিন্তু দেখানো সম্ভব না, থার্ড পার্টি হিসাবে আর কারো ফান্ড কিন্তু তারা অ্যাকসেপ্ট করবেন না। অতএব এই অ্যামাউন্টটা তার নিজের অ্যাকাউন্টে থাকতে পারে অথবা আমি যেটা বলেছি যে তার বাবা মা অথবা তার যে পার্টনার আছে তার অ্যাকাউন্টে রাখা সম্ভব। এখন প্রশ্ন আসছে যে কী কী এভিডেন্সগুলো মূলত দেয়া যায়। যদি কোনো ব্যাংকের স্টেটমেন্ট দেন সেখানে কিন্তু সে ব্যাংকে যদি অ্যাপ্লিকেন্টের নাম থাকতে হবে, তার অ্যাড্রেস থাকতে হবে, অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, শর্ট কোড থাকতে হবে, এগুলো কিন্তু আছে। বাংলাদেশের শর্ট কোড না, অ্যাকাউন্ট থাকলে হবে। এবং সেই যে ব্যাংক স্টেটমেন্ট এটা কিন্তু 31 ডেজের বাইরে কিন্তু ইস্যু হবে না, উইদিন 31 ডেজের ভিতরে ইস্যু হতে হবে। অতএব 31 ডেজের পুরনো ইস্যু হলে ওই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট হবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাটা কিন্তু রিফিউজ হতে পারে। অতএব এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্টেও কিন্তু ওইভাবে থাকতে হবে। তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার অনলাইন ব্যাংক স্টেটমেন্ট কিংবা হার্ড কপি অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। তো ইন কনক্লুশনে আমি বলছি যে আপনারা যখনই এই যে ইয়েটা করবেন, কি বলে ওর নাম, স্টুডেন্ট ভিসা করবেন, তখন এই ফান্ডটা কিন্তু আপনার অন্যান্য রিকোয়ারমেন্টসের সঙ্গে আপনারা খেয়াল রাখতে হবে যে সেটা যেন এই যে ডকুমেন্টগুলো এবং ফান্ডের যে অ্যামাউন্ট সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে। তো এটা একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যারা ওভারসিজ স্টুডেন্ট তারা দেখা গেল যে আপনারা ক্যাশ পেলেন এবং আপনারা অফার লেটার পেলেন এবং সমস্ত কিছু কিন্তু রেডি এবং আপনারা কিছু মানি অ্যাডভান্সও দিয়ে দিয়েছেন, কিন্তু যখনই আপনাদের এই ফিনান্সিয়াল ফান্ডের কোনো সমস্যা হবে তখন কিন্তু আপনাদের ভিসা কিন্তু রিফিউজ হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে আপনারা যাবেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর পরে যদি সেটা অ্যাকসেপ্ট হয় তারপরে। কিন্তু এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এদিকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কারণ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে কিন্তু অনেক সময় লাগে। তো এইসব বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টস এটার ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকবেন। এবং সবসময় আমি বলে থাকি যে যে কোনো একজন এক্সপার্ট লয়ের কাছে যে আপনারা অনেক সময় তারা একটা চার্জ করে, কিন্তু সেই চার্জটা কিন্তু ভেরি ওয়ার্থি, কারণ তারা একটা যদি কনসালটেশন ফিস নেয়, নিয়ে যদি আপনাকে লিস্ট অফ ডকুমেন্ট দিয়ে দেয় এবং আপনাকে যদি বুঝায় বলে যে এই ডকুমেন্ট দিলে অ্যাটলিস্ট ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের যে যে ক্রাইটেরিয়া আছে সেটা মূলত ইয়ে করা সম্ভব, মিট করা সম্ভব, তাহলে কিন্তু আপনি কোনো রিস্কের ভিতরে পড়ছেন না এবং আপনার অ্যাপ্লিকেশনও রিফিউজ হচ্ছে না এবং ভিসা গ্র্যান্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি খুব স্মুথলি আসলেন, এসে আপনি কিন্তু আপনার কোর্স করতে পারছেন। আরেকটা জিনিস এখানে বলা দরকার, আপনার যে ইন্ডাকশন থাকবে সেই ইন্ডাকশনে কিন্তু আপনাকে যেতে হবে। ইন্ডাকশন যদি আপনি মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে। এখন এরকমের সিনারিও হতে পারে যে আপনার যে ভিসা আসতে দেরি হচ্ছে
সমস্যা হচ্ছে, আসছে না, কিন্তু এদিকে আপনার ইন্ডাকশনের ডেট এসে যাচ্ছে, এদিকে আপনি ফ্লাইট অথবা আপনি ফ্লাইটের টিকিট পাচ্ছেন না, এই ধরনের সিনারিওতে কিন্তু অবশ্যই আপনি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং ইউনিভার্সিটির যদি আপনাকে গ্রেস টাইম দেয় তাহলে কিন্তু ভালো হবে। তা নাহলে কিন্তু ইন্ডাকশন যদি মিস করা হয় তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটি কিন্তু আপনার নামে রিপোর্ট করে দেবে এবং পরবর্তীতে আপনি কিন্তু সিসিজি লেটার কিংবা আপনার ভিসা কিন্তু কাটাল হতে পারে। অতএব এইগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এটা কিন্তু হিউজলি ইম্প্যাক্ট করতে পারে নেগেটিভলি, কিন্তু এগুলো যদি আপনি ঠিকমতো ফলো করেন তাহলে এই ধরনের বিপদে পড়ার কোনো সম্ভাবনা নাই। শুধু দর্শক, যদি কলার থাকে কল নেব, তাহলে আমি আরেকটু ডিসকাশনে চলে যাই। সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে পিআইপিতে থাকেন কিংবা কেয়ারার হিসাবে থাকেন এবং সেক্ষেত্রে তারা যদি মনে করে যে তারা তাদের যে স্পন্সরকে যদি তারা ইয়ে করতে চায়, কি বলে, ওই আপনার স্পন্সর করতে চায় আন্ডার অ্যাপেন্ডিক্স FM-এ, সেক্ষেত্রে কিন্তু করা সম্ভব কি না। কারণ আমরা জানি যে কেউ যদি স্পাউস কিংবা পার্টনারকে যদি স্পন্সর করতে চায়, লাইক অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, অ্যাজ এ সেটেল পারসন, অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাস যারা আছে, প্রোটেকশনে যেটাকে বলা হয়ে থাকে, কিংবা হিউম্যানিটারি প্রোটেকশন যদি থেকে থাকে কিংবা ইউ সেটেলমেন্ট থেকে থাকে, তারা যদি তাদের স্পাউসকে কিংবা পার্টনারকে যদি স্পন্সর করতে চায় তাদের কিন্তু 29,000 পার অ্যানাম কিন্তু ইনকাম দেখাতে হয় এবং এমপ্লয়মেন্টে থাকলে অ্যাটলিস্ট 6 মান্থে তাদের ইনকাম এমপ্লয়মেন্ট থাকতে হবে। সেগুলো পে স্লিপ, ব্যাংক লেটার ফর এমপ্লয়ার কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এটা হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, আর অন্যান্য রিকোয়ারমেন্টস তো আছেই। তো এখন যদি কেউ পিআইপি পেয়ে থাকে, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পেয়ে থাকে, কিংবা কেউ যদি কেয়ারার পেয়ে থাকে, সেক্ষেত্রে কি তাদেরকে 29,000 দেখাতে হবে কিনা, এটা নিয়ে আমি এখন ডিসকাস করব। তো প্রথম হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক বেনিফিট আছে, সেই স্পেসিফিক বেনিফিটগুলো যদি তারা পেয়ে থাকে সেক্ষেত্রে তারা এক্সেম্পটেড হবে এই 29,000 যে অ্যানুয়াল ইনকাম, এই ইনকামটা তাদেরকে আর দেখানোর প্রয়োজন হয় না, তারা এক্সেম্পটেড হবে। তবে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যাডুকেট মেনটেনেন্স দেখাতে হবে। এখন অ্যাডুকেট মেনটেনেন্স তারাই দেখাতে পারবে কিংবা তারাই এক্সেম্পটেড হবে, তারা হচ্ছে যে যারা ক্যারিয়ার অ্যালাউন্সে আছে, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টে আছে, এই ধরনের অনেকগুলো ইয়ে আছে, স্পেসিফিক প্রায় 11টা থেকে 12টা স্পেসিফিক বেনিফিট আছে। এই বেনিফিটে যদি তারা থাকে তাহলে কিন্তু তারা এক্সেম্পটেড হবে অফ শোয়িং 29,000 পার অ্যানাম। তো এই ক্ষেত্রে অ্যাডুকেট মেনটেন্যান্স বলতে কি বোঝায় সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। কারণ অনেক সময় দেখা যায় যে পিআইপি কিংবা কেয়ার অ্যালাউন্স অনেক সময় তারা লোয়ার রেট পাচ্ছে, তারা ওকে। তো শুধু দর্শক, আজকে অনেক কল নিয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কল আমাকে আজকে অনুষ্ঠানে সিনিয়র প্রডিউসার মশিউর সহযোগিতা করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ এনটিভির ম্যানেজমেন্টকে, এবং অবশ্যই আমি ব্যারিস্টার এমকে হোসেন আপনাদের সঙ্গে এসেছি এবং আমি সবসময় এনজয় করি আমাদের কমিউনিটিকে সার্ভ করার জন্য এবং কমিউনিটির সবাইকে এই আপডেট কিংবা কল নিয়ে তাদেরকে আনসার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।